इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। একটা পুরনো ভিডিও দেখিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করলাম, যেখানে মাননীয় মেয়র অনেকদিন আগেই দাবি করেছিলেন যে এমন একটা দিন আসবে যেখানে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দুতে কথা বলবে। আর সেই তৃণমূল কংগ্রেস আজকে বাংলা ভাষা গেল বাংলা ভাষার উপর আক্রমণ, ভাষা আন্দোলনের নামে কত কি করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। যাই হোক, আজকের পর্বে আপনাদের সামনে আমি দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দু অধিকারীর থাবা। আপনারা জানেন শুভেন্দু অধিকারীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা বসানোর বিভিন্ন রকম চেষ্টা করে এসেছেন সেই বিগত নির্বাচন থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল যেটা কার্যত তার রাজনৈতিক সত্তার একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি তাকে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু এবার পাল্টা চ্যালেঞ্জ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি এবার সরাসরি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এবং সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারলেই কেল্লা ফতে। কেন কেল্লা ফতে? তৃণমূল জিতুক বা নাই জিতুক, যদি আরো একবার বা দ্বিতীয়বারের জন্য অ্যাওয়ে ম্যাচে আগেই জিতে গিয়েছিল, এবার হোম ম্যাচে যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে হারিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু তৃণমূল জিতুক বা না জিতুক মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ই হবে তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরে। আর সেই কারণে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ভবানীপুরকে পাখির চোখ করে তিনি লড়ছেন এবং একটা খবরের ভিত্তিতে আজকে এই পর্বটা আপনাদের সামনে আমি করবো। আপনারা আনন্দবাজার পত্রিকার এই অংশটি দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে মমতার ভবানীপুরে সমীক্ষা শুরু করলেন শুভেন্দু, বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কঠিন লড়াই দেওয়ার লক্ষ্য বিরোধী নেতার। সমীক্ষাতে কি উঠে আসলো, বিরোধী দলনেতা কতটা ফাইট দিতে পারবেন, সবকিছুই আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আপনাদের সামনে আমি বলি যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, যে মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, তার একটা আশা ছিল যে এমন একটা দিন আসবে পশ্চিমবঙ্গে 50% উর্দুতে কথা বলবে। হ্যাঁ, সম্ভব, আমিও বিশ্বাস করি সম্ভব, যদি যেভাবে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, ইনফিল্ট্রেট করে যেভাবে বাংলাদেশ, মায়ানমারি, সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের যেভাবে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে, সেই সংখ্যা যদি বন্ধ করা না যায়, ভোটার লিস্টে যদি তাদের নাম থেকেই যায়, তারা যদি ভোট দিতে থাকে, আমাদের গণতান্ত্রিক অধিকারে যদি হস্তক্ষেপ করতে থাকে, তাহলে একদিন এরকম অবস্থা নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম বাবুর স্বপ্ন হয়তো পূরণ হতে পারে। কিন্তু সেদিন হবে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন, তার কারণ যেভাবে ব্যাগ গুছিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছিল, আরো একবার সেরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু আমি এই কথা বললাম এই কারণে, যে তৃণমূল কংগ্রেস বাংলা গেল বলে কুম্ভীর আশু ফেলছে, তাদের নেতাদের ভেতরের ইচ্ছাটা আপনারা শুনলেন, যে একটা দিন তারা চান যে উর্দুতে কথা বলুক 50% লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপত্তি করতে শুনেছি বলে তো মনে পড়ে না। কিন্তু এখানে আমি একটা ছোট্ট অংশ শোনাবো, তারপরে বাকি ওই সমীক্ষাতে আসবো। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভাষা নিয়ে রবীন্দ্রনাথ, নজরুল তো অহরহ মঞ্চের ওপর থেকে কোট করে। গতকাল একটা মজার ঘটনা ঘটেছে বীরভূমে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার অংশকে কোট করতে গিয়ে কি ব্যাপারটা হলো একটু দেখে নি। যে অত্যাচার হচ্ছে বাংলার মানুষের ওপর চারিদিকে, আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। দেখলেন, এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিত। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমার তো মনে হলো তিনি ভুলে গিয়েছিলেন, একেবারে সবাই বুঝতে পেরেছেন তিনি ভুলে গিয়েছিলেন। তা সত্ত্বেও তিনি বললেন যে আমি দেখছিলাম শতাব্দীর মনে রয়েছে কিনা।
তো ভালো ব্যাপার, এরকম আর কি বাংলা টাংলা চর্চা ভালো পশ্চিমবঙ্গে। দেখুন, ভুলে যাওয়াটা স্বাভাবিক নয়, তার বয়স হয়েছে, এতগুলো কবিতার লাইন পরপর বলে যাওয়া ভুল হতেই পারে। কিন্তু ওই যে তারপরের বাক্যটি তিনি বললেন যে শতাব্দী জানে কিনা আমি পরীক্ষা করছিলাম, এটা বোধহয় একটু কাঁচা কাজ হয়ে গেল, এবং এই কাঁচা কাজটা মুখ্যমন্ত্রী বারবার করে আসেন। যাই হোক, আজকের বিষয় এটি নয়। আজকের বিষয় হচ্ছে যেটি আপনাদের সামনে বলবো, যে দেখুন, অ্যাওয়ে ম্যাচ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ তিনি বিধানসভা সবসময় ওই ভবানীপুর থেকে লড়েন, কিন্তু গতবার তিনি ভেবেছিলেন তার প্রধান শত্রু শুভেন্দু অধিকারীকে যদি হারিয়ে দিতে পারেন তাহলে বিজেপির মাথা ভেঙে যাবে। সেই কারণে গতবারের নির্বাচনে তিনি একেবারে চলে গিয়েছিলেন, বড় বোন মেজ বোন ছোট বোন বলে চলে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে লড়তে। কিন্তু তিনি যে পরাজিত হয়ে যাবেন সর্বশক্তি প্রয়োগ করার পরেও তিনি স্বপ্নে কল্পনা করতে পারেননি। শুভেন্দু অধিকারীর সেই দিন ক্ষমতা তিনি অনুভব করেছিলেন। তাই অ্যাওয়ে ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে এসেছেন। এবার শুভেন্দু অধিকারীর পালা হোম ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর। এই হোম ম্যাচটা 2026-এ শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোন রকম এক্সপেরিমেন্ট করবেন না, তিনি এই ভবানীপুর থেকে লড়বেন। কিন্তু শুভেন্দু অধিকারী এবার তিনি নিজে সরাসরি কন্টেস্ট করবেন কিনা জানি না, তবে তিনি নিজে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা খুঁটি থাকলেও তিনি হবেন প্রধান মুখ। এবং সেই নিয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম যে পার্মানেন্টলি শুভেন্দু অধিকারী সেখানে বিভিন্ন রকমের বুথ লেভেল কমিটি তৈরি করে দিয়েছিলেন 1 বছর আগে থেকে, তারা কাজ করতে শুরু করে দিয়েছে। তারা তাদের প্রথম সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, প্রথম সমীক্ষার রিপোর্ট। এবং এই এলাকাটি এত গুরুত্বপূর্ণ একটা এলাকা কেন জানেন? তার কারণ হচ্ছে এটাকে একটা মিনি ভারতবর্ষ আপনারা বলতে পারেন। তার কারণ এখানে যেমন হিন্দুরা রয়েছে, তেমনি রয়েছে মারাঠি, উড়িয়া, গুজরাটি, তেমনি মুসলমানদের সংখ্যাও এখানে প্রচুর রয়েছে। অর্থাৎ এটা একটা মিনি ভারতবর্ষের ছোট সংস্করণ বলতে পারেন। এখানে মুসলমানদের সংখ্যা 24.5%, বাকি যারা হিন্দুরা রয়েছে অর্থাৎ 75%, তাদের মধ্যে আবার ভাগ রয়েছে। যেমন ধরুন, কায়স্থ সম্প্রদায় রয়েছে 26.2%, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ রয়েছে 7.6%, উড়িয়া, বিহারি এরা রয়েছে 15%, মারোয়ারি রয়েছে 10%। এই রকম ভাবে শুভেন্দু অধিকারী পুরো বুথ লেভেলে গিয়ে সমীক্ষার কাজটা করিয়েছেন, এবং সেই রিপোর্ট জাতিভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক সেই রিপোর্ট শুভেন্দু অধিকারীর দপ্তরে জমা পড়েছে। সেইগুলো খতিয়ে দেখে বিরোধী দলনেতা স্বয়ং নিজে তিনি প্ল্যান সাজাচ্ছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিভাবে ম্যাচটাকে তিনি খেলবেন এই 2026 সালে। এবং এখানে আপনাদের জানাটা প্রয়োজন যে আপনারা হয়তো আগেও আমি বলেছিলাম অনেক আগের একটা পর্বে, তাও আমি আপনাদের সামনে আরো একবার বলবো যে এখানে 8টি বিধানসভা, এখানে 8টি ওয়ার্ড রয়েছে। এই 8টি ওয়ার্ড হচ্ছে 63 নম্বর, 70 নম্বর, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। এই 8টি ওয়ার্ডের মধ্যে 77 নম্বর ওয়ার্ডটা বাদ দিলে বাকি প্রত্যেকটা ওয়ার্ডে বিজেপির একটা বিরাট পরিমাণের ভোট রয়েছে। কেন 77 নম্বর বাদ? 77 নম্বরটি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না গোটা রাজ্যের মতো। কিন্তু এই 77 নম্বর বাদ দিয়ে বাকিগুলোতে এখনো পর্যন্ত সমীক্ষার যা রিপোর্ট, সেখানে বিজেপির শক্তপোক্ত ভোট ব্যাংক কিন্তু সেই অঞ্চলগুলোতে রয়েছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, ব্যানার্জি পরিবারের ওপর যথেষ্ট একটা ক্ষোভ রয়েছে। এবং যদি আপনারা পুরনো তথ্য দেখেন তাহলে 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনগুলো কার্যত চমকে দিয়েছিল বিজেপিকে। কেন? 2014 সালে লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে, অর্থাৎ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলে সুব্রত বক্সিকে 176 ভোটে পিছিয়ে দিয়েছিলেন তথাগত রায়। অর্থাৎ এই 8টি বুথ থেকে সুব্রত বক্সিকে পিছনে ফেলে দিয়েছিলেন তথাগত রায়। ভেবে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন সেই ওয়ার্ডেও। এবং 2019 সালে তার পরের বছরও একই প্রায় কাণ্ড ঘটেছিল। সেখানে মালারাই এগিয়েছিলেন বটে, কিন্তু 73 নম্বর ওয়ার্ড ছাড়া 6টি ওয়ার্ডেই বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বসুই এগিয়েছিলেন। অর্থাৎ কনজিকিউটিভ 2 বছরের লোকসভা নির্বাচনের ফল দেখলে বোঝা যায় যে ওখানে বিজেপি
প্রত্যেকটা বুথে শক্ত ঘাঁটি শুধুমাত্রই ওই মুসলিম অধ্যুষিত কিছু ওয়ার্ড রয়েছে, তারা এতটা বেশি লিড দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাকি বুথে জেতা সত্ত্বেও বিজেপি ওভারঅলে জিততে পারেনি। কিন্তু এবারের খেলাটা পাল্টে যাবে, কেন জানেন? পাল্টাবে তার কারণ এবারে এসআইআর প্রক্রিয়াটা চালু হচ্ছে। এই এসআইআর প্রক্রিয়া যদি চালু হয় তাহলে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলের তাদের বক্তব্য যে মিনিমাম বিহারে যদি 56 লক্ষ ভোটার বাদ পড়ে থাকে তাহলে মিনিমাম পশ্চিমবঙ্গের সংখ্যাটা 1,25,00,000-এর কাছাকাছি, অর্থাৎ 1 কোটির ওপরে তারা এক্সপেক্ট করছেন। এই 1 কোটি যদি ভোটার বাদ যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনগুলো আটকাতে পারেন খুব চেষ্টা করে। তিনি আটকাতে পারেন যে রোহিঙ্গাদের ভোট, বাংলাদেশি মুসলমানদের ভোট, এগুলো হয়তো তিনি আটকাতে পারেন, কিন্তু যারা মারা গিয়েছেন তাদেরটাকে তিনি সম্ভবত আটকাতে পারবেন না। যারা এ রাজ্যে থেকে সরে গিয়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন বিহারের মতো করে, এই সংখ্যাটাকে, এই ভুয়ো ভোটারকে বাদ দেওয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না। কাজে এসআইআর প্রক্রিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আটকেও দেন, আমার বিশ্বাস 1,25,00,000-এর মধ্যে তিনি 25 লাখ আটকাতে পারেন। কিন্তু একটা বড় অংশ যদি নির্বাচন কমিশন স্বচ্ছ থাকে, বিএলওরা যদি দায়িত্ব পালন করে এবং তারা যদি নির্বাচন কমিশনের সহযোগিতা পায়, তাহলে কাছাকাছি 1 কোটি ভোটার যদি বাদ যায়। আর তার উপরে এই যে আপনাদের সামনে দেখালাম যে ভবানীপুরের যে সমীক্ষার রিপোর্ট শুভেন্দু অধিকারীর কাছে জমা পড়েছে, তিনি বুনা করেও কাউকে এটা শেয়ার করবেন না। স্ট্র্যাটেজি তিনি নিজে বানাচ্ছেন, তার কারণ কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীকে খোলা ছাড় দেওয়া হয়েছে। যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন, তার উপরে আর পশ্চিমবঙ্গের কোনো বড় রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হতে পারে না। সেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব খোলা ছাড় দিয়ে বলেছে, তুমি প্রকল্প সাজাও, তুমি পরিকল্পনা সাজাও। বিধানসভার আগে ওই অঞ্চলে কাকে তুমি নিয়ে আসতে চাও, কাকে প্রচারে আনতে চাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তুমি সাজিয়ে বলো, আমরা তোমাকে সেই সাপোর্টটা দেবো। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে রয়েছে কেন্দ্রীয় বিজেপি। বলেছে তুমি প্ল্যান করো, তোমার যা যা প্রয়োজন সব সাপোর্ট তুমি পাবে, অন্তত এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। তো এই পরিস্থিতিতে, এবং যদি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়, যদি শুধুমাত্র মৃত ভোটার এবং অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে গিয়েছে এরকম ভোটারের সংখ্যাও যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 80 লক্ষ থেকে 1 কোটি ভোটার বাদ পড়ে গেলে অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোমর বেঁধে লেগেছেন। একটা খুব অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। আমি এই কথাটা বলতে চাইছি না, তার কারণ তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এমন কোনো মন্তব্য বা বক্তব্য আমার মুখে আসা উচিত না যেটাতে তার সম্মানহানি হবে। সেই বিষয়ে সতর্ক হয়েও একটা কথা আপনাদের সামনে বলছি। আমি ভিডিও দেখাবো না, কারণ এটা সেন্সিটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে একটা ছোট শিশুর, সম্ভবত দিল্লির একটা ঘটনা উল্লেখ করে, একটা ছোট্ট শিশুর ওপর নাকি দিল্লি পুলিশ অত্যাচার করেছে এবং তার বাবা সেই ভিডিওটি রেকর্ড করেছে, করে বলছে দেখো আমার ছেলেকে, 1.5 বছরের শিশুকে কিভাবে পুলিশ মেরেছে, আমার স্ত্রীকে কিভাবে মেরেছে। এবং সেই ভিডিওতে তিনি বলছেন যে দেখো স্ত্রীকে মেরেছে, কিন্তু আমি দেখাতে পারছি না কারণ মহিলা তো, সবটা দেখানো যায় না। কিন্তু ওই ভিডিওটা দেখে বিশ্বাস করুন, এতদিন ধরে কাজ করছি তো আমার মনে হচ্ছিল ওটা ফেক ভিডিও। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল ওটা ফেক ভিডিও। আমি সত্যি মিথ্যে এখনো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় ওইটাকে ট্যাগ করে বলেছিলেন দেখো কিভাবে অত্যাচার করছে। এরপরে কি হয়েছে জানেন? দিল্লি পুলিশ পরিষ্কারভাবে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করা এই অংশটি সম্পূর্ণ অসত্য। কেন জানেন? চমকে যাবেন। আমি একটু ছোট্ট করে বলি আপনাদের। আমার কাছে সব তথ্য আছে কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ ওই 1.5 বছরের শিশুর ভিডিও দেখানো ইউটিউবে অ্যালাউড না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, এখানে এই কনক্লুশনে পৌঁছানোর ক্ষমতা আমার অন্তত নেই। সেই কাজটা আমি করতে চাই না, তার কারণ তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রীর পদে বসে রয়েছেন। আজকে কোর্ট পর্যন্ত মিথ্যা কথা বললে কোনো রকমের ব্যবস্থা নেয় না, তো আমার মতো ইউটিউবাররা কি বলবেন? আপনারা শুধু নিজেরা বুঝুন, তাহলেই হবে। এরপরে দিল্লি পুলিশের তরফ থেকে ঘটনাটাকে এক্সপ্লেন করা হয়েছে। বলেছে যে ওর বাবা এবং মাকে আমরা ইন্টারোগেট করেছি সাহায্যের জন্য, যে কে তোমাদেরকে ধরে নিয়ে গেছিল। ওরা প্রথমে দাবি করেছিল যে 4 জন পুলিশ এসে ওই মহিলাকে এবং বাচ্চাকে ধরে নিয়ে তাদেরকে বলে যে টাকা দিতে হবে।
এবং তাদের কাছে 25,000 টাকা নেয় এবং তার উপর তাদেরকে নাকি মারধর করে। এইটা ছিল তাদের ওই মহিলার অভিযোগ। পুলিশ তাদেরকে ধরে ইন্টারোগেট করে, কারণ পুলিশের নামে তারা অভিযোগ করেছিল যে 4 জন পুলিশ এসে তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, তাদের উপর অত্যাচার করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাটিকে হাতিয়ার করেছেন। এরপরে দিল্লি পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়। প্রেস কনফারেন্স করে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওই মাটি তার 1.5 বছরের শিশুকে নিয়ে স্বইচ্ছায় রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কোনো পুলিশ নেই, অথচ মিথ্যে কথা বলা হয়েছে যে পুলিশ নাকি তাকে ধরে নিয়ে গেছে। এবং জানা যাচ্ছে কি জানেন, মারাত্মক তথ্য, যে পশ্চিমবঙ্গের নাকি কোনো একজন তৃণমূল কংগ্রেসের নেতা গোছের কেউ হবে, তিনি ওই দিল্লির কোনো এক যুবককে দিয়ে ওই মহিলাকে হেনস্থা করিয়ে ভিডিও তুলেছেন। হেনস্থা করানোর ঘটনাটাও নাটক, এবং তাকে ভিডিও করতে বলে পুরো প্ল্যানটাও নাকি করতে বলেছিল পশ্চিমবঙ্গের একজন নেতা, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্কস বাড়াবেন বলে। আমি এটা বলছি, দিল্লি পুলিশের স্টেটমেন্ট বলছি। এই স্টেটমেন্টটাও কেন দেখাতে পারবো না আমার কাছে থাকা অবস্থাতেও, এটা এএনআই প্রকাশ করেছে। আর এএনআই হচ্ছে একটা বড়, সব থেকে বড় জালিয়াত একটা সংস্থা। কেন জালিয়াত আমি আর ছোট সময়ের মধ্যে বলছি না। 1 নম্বরের জালিয়াত তার কারণ এদের, আপনি যদি ইউটিউবের গাইডলাইন মেলে ছোট্ট ফুটেজও এদের দেখান না, এরা লক্ষ টাকার উপর ডিমান্ড করছে। সেই মেল আমার কাছেও এসেছিল। একেবারে জালিয়াত একটা সংস্থা, তাই এএনআই এর ফুটেজ আমি কোনোদিন দেখাই না। তো যাই হোক, দিল্লি পুলিশের রেকর্ডিংটা আমার কাছে আছে। বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশের সেই বক্তব্য শুনিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং সেখানে পরিষ্কারভাবে দিল্লি পুলিশ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। তার কারণ হচ্ছে এই ঘটনাটিকে সাজিয়ে মর্ফ ভিডিও, বা এটা একটা তৈরি করা ভিডিও তৈরি করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এবার বুঝতে পারছেন নোংরা জায়গার খেলাটা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে। আমাদের এই ঘন্টাখানেক সঙ্গে সুমনে এই 2-1 ঘন্টা সময় নষ্ট করে না প্রত্যেকদিন, আমি বলি সময় নষ্ট করবেন না। এরা যদি প্রকৃত মিডিয়ার কাজ করতো তাহলে এদের কি কাজ করা উচিত ছিল বলুন তো? এদের কি ওই জায়গায় পৌঁছে যাওয়া উচিত ছিল না সত্য ঘটনাটা তুলে ধরার? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ঠিক বলছেন, আর দিল্লি পুলিশ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছে। তাহলে বিভিন্ন রকমের তো লোকেশনে গিয়ে জাজমেন্ট করতে হয়। প্রথম মিডিয়া, সব থেকে বহুল পরিচালিত মিডিয়া বলে গদগদ কণ্ঠে মাননীয় সুমন বাবু যে এত আহ্লাদিত হয়ে যান একটা সাংবাদিককে পাঠিয়ে, সেখানে গিয়ে সেখানে তো একটা ছোট পর্ব করলে পারতেন যে আসল সত্যটা কি, কোনোদিন করবেন না। এরা হচ্ছে শুধুমাত্র নিজেদের ওই, দেখবেন কিছু কিছু ইউটিউবার শুধু ভিউ বাড়ানো এবং তাদের টাকা ইনকামের লক্ষ্য, এই চ্যানেলগুলো শুধুমাত্র টাকা ইনকামের লক্ষ্য। তাতে আপনি সত্যি জানলেন বা না জানলেন এদের কিচ্ছু এসে যায়। এদের টাকা আর অ্যাড, দেখবেন এখন তো অ্যাডের সংখ্যা, আপনি যদি গোটা থ্রু আউট দিন দেখেন, এরা 24 ঘন্টার মধ্যে অন্তত 16 ঘন্টা এরা অ্যাড দেখায়। আপনি একবার হিসাব করে দেখবেন। আমার ধারণা 24 ঘন্টার মধ্যে এরা অন্তত 12 থেকে 16 ঘন্টা মতো এরা অ্যাড দেখায়, বাকিটা আপনাদের ওই কিছু দেখায়। আমার ধারণা 15 থেকে 16 ঘন্টা এরা অ্যাড দেখায়। তো এইগুলো দেখবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, আমি আপনাদের সামনে এই কারণে কনক্লুশনে আসলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবি করেছেন তিনি ঠিক বলেছেন। দেখুন, দিল্লি পুলিশ বলে দিয়েছে যে এটা মিথ্যে কথা, ফুটেজ প্রকাশ করে বলে দিয়েছে, কিন্তু এই ব্লেম গেমটা চলবেই। এটাতে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়, সত্য প্রমাণ হোক বা নাই হোক কিচ্ছু এসে যায় না। ওই যেমন রাজভবনে মহিলার শ্লীলতাহানি এখন আর শুনতে পান, সন্দেশখালিতে ওই বিজেপির কে একজন গিয়ে ভিডিও করলো, এখন আর শুনতে পান। ওগুলো হচ্ছে এক একটা নির্বাচনে পার করার জন্য এক একটা ভিডিওর প্রয়োজন হয়, সেই ভিডিওগুলো জোগাড় করে এবার সেটা সত্যি মিথ্যে জানার প্রয়োজন নেই। আর পশ্চিমবঙ্গের মানুষ আমরা তো রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা একেবারে ধ্রুব সত্যি কথা ধরে তো আমরা ভোট দিতে চলেই যাই। ঠিক আছে, আপনারা লিখে জানাবেন শুভেন্দু অধিকারীর এই স্ট্র্যাটেজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দু অধিকারীর এই সাফল্য যদি আসে, তাহলে তৃণমূল কংগ্রেসও যদি হেরেও যায়, তাহলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা বিরাট চ্যালেঞ্জ। তার কারণ পরপর 2 বার হেরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদে আর কিছুতেই বসতে পারবেন না, কিছুতেই তিনি বসতে পারবেন না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। শুভেন্দু অধিকারীর সমীক্ষায় কি তথ্য উঠে আসলো, তিনি যদি কোনোদিন হিন্ট দেয়, প্রকাশ করেন, তাহলে আরো বেশি আমরা বুঝতে পারবো যে কতটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় আমরা রয়েছি। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই।
আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।